নমস্কার বন্ধুরা, আজকে আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের নিয়ে যাব এক মেঘে ঢাকা স্বপ্নের পথে, মানেভাঞ্জান থেকে সান্দাকফু। মানেভাঞ্জান থেকে সমস্ত পারমিট করিয়ে আমরা আমাদের গাড়ি নিয়ে যাত্রা শুরু করেছিলাম। এই পারমিট কিভাবে করবেন তার বিস্তারিত ভিডিও লিংক আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে গিয়েও আপনারা পুরো ভিডিওটা দেখে নিতে পারবেন। আমরা চিত্রে ক্রস করে গেলাম। এখানে দাঁড়িয়ে লাভ নেই, কারণ কিছু দেখা যাচ্ছে না এখান থেকে। এখানে অনেকগুলো চেকপোস্ট আছে, কারণ এই গাড়িগুলো সান্দাকফু যাওয়ার পরে ফেরার সময় আবার ওরা এন্ট্রি করে নেয় যে এই গাড়িগুলো গেছিলো, এই গাড়িগুলো আবার ফিরে এসে। এখানে এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার এগুলো দিতে হয়। नेपाल साइड है इधर से हम घुस गया नेपाल। আমাদের প্রথম গন্তব্য লামেধুরা, ছোট্ট একটি পাহাড়ি গ্রাম। মজার ব্যাপার হলো এটি নেপালে অবস্থিত, এমনকি এখানকার বিদ্যুৎ পরিষেবাও নেপালের। বেশ ভালো ঠান্ডা আছে আর সঙ্গে হাওয়া দিচ্ছে। চাটা খাবে এখানে? এখানে আলাপ হলো বিশেষ একটি বন্ধুর সাথে। সে এতটাই মিশুকে যে অনায়াসেই আমাদের কোলে উঠে যেন বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছিল। एग मैगी हाँ जी। और चाय मिलेगा? हाँ चाय भी मिले क्या चाहिए? अच्छा, लिकर चा कितना करते? हुन्छ ल ल ल 15 रुपए। যে গরম গরম ম্যাগি আমাদের দিয়ে গেছে। রাস্তার মাঝে হঠাৎ দেখা মিলল রক্তলাল রোডোডেনড্রান ফুলের। পুরো গাছ যেন লাল হয়ে হাসছে। এরপর আমরা পৌঁছালাম 1950-এর দশকের শুরুতে তৈরি হওয়া ঐতিহাসিক মেঘমা মনেস্ট্রিতে। এটি বুদ্ধের 108টি রূপের জন্য বিখ্যাত। ইচ্ছে ছিল ভেতরে ঢুকে ভিডিও করে আপনাদের দেখাবো, কিন্তু দুর্ভাগ্যবশত সেটি বন্ধ ছিল। তবে বাইরে থেকে শান্ত পরিবেশটা অনুভব করে আমরা এগিয়ে চললাম। এই মনেস্ট্রিটা 4টের মধ্যে বন্ধ হয়ে যায়। আমাদের পরবর্তী গন্তব্য টংলু। সিঙ্গালিলা জাতীয় উদ্যানের অন্তর্গত ভারত নেপাল সীমান্তে অবস্থিত এক মনোরম শৈলশিরা হল টংলু। প্রায় 10,130 ফুট উচ্চতার এই জায়গাটি পুরনো নাম ছিল টংলো। এখান থেকে আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘার সেই বিখ্যাত স্লিপিং বুদ্ধ বা মাউন্ট এভারেস্টের অপূর্ব দৃশ্য দেখা যায়। এখানকার শান্ত পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। কি সুন্দর জায়গা, দেখলেই মন ভরে যাচ্ছে। তোমরা যদি টংলু থাকতে চাও এই সব জায়গায় থাকতে পারো। এখানে অনেক ছোট ছোট সুন্দর সাজানো গোছানো হোমস্টেস আছে। এখানে তো ইলেকট্রিসিটি দেখছি না, এখানে মনে হয় ইলেকট্রিসিটি নেই। এখানে মনে হয় পুরোটা সোলারই চলে। টংলু থেকে কিছুটা দূরেই নেপালের ইলাম জেলায় অবস্থিত ছোট্ট পাহাড়ি গ্রাম টুমলিং। প্রায় 9,600 ফুট উচ্চতায় অবস্থিত এই জনপদটি মেঘে মোড়া প্রকৃতির জন্য পরিচিত। এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গের অপূর্ব রূপ দেখা যায়। এটি রোডোডেনড্রন বনের জন্য বিখ্যাত। টুমলিং গিয়ে একটা বড় সমস্যা চোখে পড়ল, গাড়ির খুব সংকট। সেখানে এক রাত কাটিয়ে অনেক পর্যটক সান্দাকফু যাওয়ার গাড়ির জন্য অপেক্ষা করছিল। আসলে টুংলু বা টুমলিংয়ে থাকলে গাড়ি আপনাকে ছেড়ে মানেভাঞ্জান চলে যায়। একমাত্র সান্দাকফুতে থাকলেই তবেই গাড়ি ও ড্রাইভার আপনার সাথে থাকবে। জায়গাটা কিন্তু দারুণ অনেকের, না? হ্যাঁ, তাও অনেকটা ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, এই আমরা ভ্যালিটা অসাধারণ। হ্যাঁ পুরো পাহাড়ের রেঞ্জটা দেখা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে সুন্দর দেখো, ওই রোডেনড্রাম আর ম্যাগনোলিয়া দুটো ফুল ফুটেছে। लास्ट वीक बहुत बर्फ गिरा था ना संदाकफू जी। এশিয়াটিক ব্ল্যাক বিয়ার। এই হলো সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের এন্ট্রি পয়েন্ট। এখানেও আইডেন্টি কার্ড শো করতে হয়। পার্কের বাইরেটা দাঁড়িয়ে আছি, আমাদের আইডেন্টি কার্ড শো করে এখান থেকে ভেতরে যাব আমরা। সিঙ্গালিলা ন্যাশনাল পার্কে প্রবেশের সময় এন্ট্রি করে তবেই ভেতরে ঢুকতে হয়। প্রায় 7,500 ফুট উচ্চতার এই উদ্যানে 20 প্রজাতির স্তন্যপায়ী এবং 600 প্রজাতির গাছপালা রয়েছে। এখানে
আর্মি নিয়ন্ত্রিত চেকপোস্টে আমাদের গাড়ির নাম্বার, যাত্রী সংখ্যা, আইডি কার্ড আর ফোন নম্বর খুব কড়াকড়িভাবে চেক করা হচ্ছিল। এই বনে রেড পান্ডা দেখা যায়। পথে বেশ কিছু ট্রেকারদের দেখলাম যারা পাহাড়ের বুক চিরে সান্দাকফুর দিকে এগিয়ে চলেছে। रेड पांडा देखने के लिए और बोर्डिंग करने के लिए अलग ही पैकेज होता है। हाँ, अच्छा अलग ही पैकेज के सिस्टम में आना पड़ता है। जो फोटोग्राफर लोग हैं हाँ। वो पैकेज लेके आता है। अच्छा लगभग आपका 35 to 40,000 कॉस्टिंग है। अच्छा वो क्या ड्रीम्स फॉरेस्ट में जाता है, जाने जी, पड़ता जी, है? जी। एक जोन का 35 to 40,000 लेता है कॉस्टिंग। अच्छा मतलब अच्छा इसके अंदर से रास्ता है? जी जी जी, नहीं वैसा वो लोग के पास सब होता है। हाँ, पांडा किधर है वो लोग ट्रेस करके रखा होता है। अच्छा। आदमी लोग होता है जंगल में। अच्छा अच्छा आदमी लोग को पता होता है कि पांडा किधर है। और जब अच्छा। कंपनी का लोग आता है ना, हाँ जो कंपनी का लोग को 3 दिन पांडा साइडिंग कराता है, 3 दिन बोर्डिंग दिखाता है। अच्छा। 100% गारंटीड साइडिंग है। अच्छा भैया, अच्छा। ये जो इधर बिहार देते हैं, बिहार लेपर्ड, जी तो ये जो लोग ट्रेकिंग करके आता है जी। तो रिस्क हो जाएगा ना? हाँ, रिक्स तो है। ट्रैकिंग में दिख सकता है ज़्यादातर, है ना? क्योंकि गाड़ी के सामने ही आएगा। ट्रेकिंग का ही रूट है ना, सेम जी, रूट है, गाड़ी का भी है और ट्रेकिंग का भी है। थोड़ा सा अलग रूट भी है, वो लोग रास्ता से चल गया। अच्छा अलग ही रूट भी है जंगल के अंदर से। जंगल के अंदर गाड़ी का रोड से जाना नहीं पड़ेगा। तो ये रिस्की होता है ना, इतना वो तो इसकी है। वाइल्ड एनिमल रहेगा। जी, पकड़ लेगा ना? रिस्की लेकिन तो ऐसा तो है। कभी सुना नहीं लेपर्ड ने किसी को पकड़ा दिया या मर दिया। वैसा तो केस नहीं हुआ है अभी तक। ऐसा तो सुना जब जो ट्रेकिंग में आता है उसके साथ के कोई रहता है या हाँ, फिर गाइड रहता है इधर, गाइड रहता local है गाइड होता है। अच्छा गाइड इसको थोड़ा नॉलेज होता है क्या গাইড करना है। থাকে বলে ওখান থেকে কোনো মানে কোথায় কি আছে সেটা বুঝতে হবে। हाँ गाइड जानते हैं। गाइड बिना गाइड का तो आने नहीं देता है नहीं, पानी, एलो ही नहीं है, एक गाइड लेना ही पड़ेगा। कंपल्सरी। গৈরিবাসে নেমে আমরা একটি ছোট্ট দোকান থেকে গরম মোমো নিয়েছিলাম। পাহাড়ি ঠান্ডায় সেই মোমো এতটাই সুস্বাদু ছিল যে এক প্লেটে আমাদের মন ভরল না। গৈরিবাস থেকে সান্দাকফুর যাত্রাটি সত্যিই রোমাঞ্চকর এবং চ্যালেঞ্জিং। এটি বেশ খাড়া চড়াই, যেখানে বোল্ডার আর পাথরে ভরা হাড় ভাঙা রাস্তায় 4x4 ড্রাইভ ছাড়া চলা অসম্ভব। ততক্ষণে চারিদিকে অন্ধকার নামতে শুরু করেছে এবং ড্রাইভার ভাই জানালো এটাই মানেভাঞ্জান থেকে ছেড়ে আসা সান্দাকফু যাওয়ার আজকের শেষ গাড়ি। আকাশ পরিষ্কার থাকলে এই পথে হাঁটলে কাঞ্চনজঙ্ঘা, এভারেস্ট, মাকালু এবং লোটসের শিখরের অসাধারণ স্লিপিং বুদ্ধ দৃশ্য দেখা যায়। One of the top, ये लास्ट का है सबसे टॉप सबसे टॉप पॉइंट है ना वेस्ट बंगाल का। जीरो बोलता है इसको हम लोग, जीरो। जो पत्थर का जवाब ईट से बोलते हैं ना, हाँ। ईट का जवाब होलो ब्लॉक दे दिया। हाँ। होलो ब्लॉक से भी अच्छा था। देखिए यहाँ पे ये पत्थर थे ना, ये ब्रिटिश ने लगाया ब्रिटिश ने wall। लगाया हुआ ये अच्छा अभी तक नहीं हिला है। बहुत बहुत साल पुराना है। अच्छा ये देखिए ना वॉल कितना कितना ऊंचा किया है। कितना काट के रखा है। हाँ, हाँ। ये वॉल कभी भी नहीं गिरेगा। ये वॉल कम से कम 20-25 फुट से भी एवं हाइट का है, फिर भी अभी हिला slide भी नहीं नहीं होगा हुआ। ये। नहीं हुआ, अभी तक नहीं हुआ है। अभी तक हिला भी नहीं है, सब हाँ। रास्ता टूटा है, ये रास्ता कभी भी नहीं टूटा है। ये वन ऑफ द टॉप है सर। ওয়ান অফ দ্য টপ है ना। এখন আমরা ওয়ান অফ দ্য টপ পয়েন্টে দাঁড়িয়ে আছি ওয়েস্ট বেঙ্গলে। একটু পরে দাঁড়াবো। ये जो ये गाना बोलते हैं, जय दिल। हैप्पी मन पड़े जग्गा में बसेको छ नि यहाँ। অবশেষে পৌঁছালাম শেরপা চ্যালেটে। ভারত নেপাল সীমান্তের একদম ওপরে অবস্থিত এই কাঠের হোমস্টেটি বেশ জনপ্রিয়। আমরা এখন শেরপা চ্যালেটে ঢুকছি আর এখানেই আমাদের চেক ইন হবে। আগেই বুকিং করে রেখেছিলাম কারণ এখানে হোমস্টে খুবই সীমিত, হাতে গোনা কয়েকটা মাত্র। আমাদের রুম ভাড়া হয়েছিল 2 দিনের জন্য 11,800 টাকা, যেখানে ব্রেকফাস্ট আর ডিনার দুটোই প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। তবে এখানকার রেট চার্ট দেখে মনে হচ্ছে সব কিছু দামই বেশ চড়া, তাই যারা আসবেন অবশ্যই আগে থেকে বুকিং করেই আসবেন। এখানে খুব ঘন ঘন পাওয়ার চলে যায়।
এখন আমাদের রুমের দিকে যাচ্ছি, যে রুমটা আমরা বুক করেছি। এখানে নেপালের একটা ছোট্ট ম্যাপ দেওয়া রয়েছে। এখানে একটা বেড রয়েছে, এখানে আরেকটা বেড, এখান থেকে ক্যাফে ভিউ আর বাইরেটা দেখা যাচ্ছে। এটা টয়লেট। ওটা কি মিক্স ভেজ? এই আমাদের খাবার, ভাত, ডাল, স্যালাড, আলু ভাজা, একটা মিক্স সবজি আর হলো চিকেন। এখন গরম গরম যাই পাওয়া যাবে সেটাই ভালো লাগবে। আমরা মানে দুদিন পরে ভাত খেলাম, আজকে সারাদিন খাইনি, গতকালও দার্জিলিংয়ে ভাত খাইনি। আমাদের এই হোটেলের সাথে ফুড প্যাকেজটা ইনক্লুডেড ছিল, আমাদেরকে ডিনার আর ব্রেকফাস্টটা দেবে, লাঞ্চটা আমাদেরকে আমাদের মতো খেতে হবে। এখানে ভাত রুটি দুটোই অপশান আছে, কেউ চাইলে শুধু ভাত, কেউ চাইলে শুধু রুটি বা দুটোই খেতে পারো। রান্না খারাপ হয়নি, রান্না ঠিকই আছে মোটামুটি, তাই না অনিকেট? এক স্যান্ডউইচ 250 টাকা, একমাত্র বোধহয় মশলা পিনাটটাই 20 টাকা দাম, এটাই সব থেকে সস্তা। বাইরেটা দেখো, কবেকার বরফ যাই না, কবে একটা পড়েছিল, তুলোর মতো লাগছে, একদম কনকনে ঠান্ডা বাইরেটা। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, এবার রুমে চলে এসেছি, এবার ঘুমোবো, খুব টায়ার্ড লাগছে। সকালবেলা ওই দার্জিলিং থেকে বেরিয়ে সেখান থেকে প্রায়, আর রাস্তাও খুব খারাপ, মানে 1 ঘন্টা 45 মিনিট তো হবে, 45 মিনিট রাস্তা প্রচুর, মানে কোনো রাস্তাই নেই, অফ রোড, পুরোটাই অফ রোড। মেঘ, পাহাড় আর মানুষের হাসিতে ভরা এই ট্রিপ আমার জীবনে এক অবিস্মরণীয় অধ্যায়। এইভাবেই শেষ হলো মানেভাজন থেকে সান্দাকফু যাত্রা। তবে গল্প এখানেই শেষ নয়, পরের পর্বে থাকবে সান্দাকফু আর থাকুম ভ্যালির রোমাঞ্চকর ভ্রমণ। সঙ্গে থাকুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।